Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 43তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমরা ইতোমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে আমরা আমাদের যে অনুষ্ঠান সূচি তাতে কিছুটা পরিবর্তন এনেছি। বৃহস্পতিবার রাত 10:59 আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে যেই রেগুলার এপিসোডটি প্রচারিত হতো সেটা কিন্তু আগের শিডিউলেই থাকছে, আর ফ্রাইডে স্পেশাল এপিসোড আগে শিডিউলেই থাকছে। শুধু পরিবর্তন করা হয়েছে দুটি জায়গায়। আমরা হরর নাইট এপিসোডটা আগে শনিবার রাত 10:59 করতাম, আর অমীমাংসিত রহস্য করতাম সোমবার রাত 10:59। অমীমাংসিত রহস্য এপিসোডটি শনিবার রাত 10:59 নিয়ে আসা হয়েছে, আর হরর নাইট এপিসোডটি সোমবার রাত 10:59 নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করছি আমরা নতুন নতুন আরও অনেক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অমীমাংসিত রহস্য এপিসোডে আপনারা বেশ কিছু টপিক প্রতিনিয়ত ইমেল করে যাচ্ছেন যে সেই টপিকের আলোকে আমরা যেন কোনো একটা এপিসোড সাজাই। আমরা চেষ্টা করব আপনাদের দেয়া সেই তথ্যের আলোকে ওই টপিকের উপরে কোনো এপিসোড করার জন্য। যদি আমরা পর্যাপ্ত তথ্য পাই ঘাটাঘাটি করে, তাহলে অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করব অমীমাংসিত রহস্য এপিসোডে। তো প্রিয় লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, মূল ঘটনাতে চলে যাব। তবে ঘটনাতে যাওয়ার আগে কিছু কথা যেটা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। যে যখনই আমাদের সাথে যুক্ত হবেন বা পরবর্তীতে যখন আপনারা এই এপিসোডটি শুনবেন, সাথে সাথে আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলের লিঙ্ক বা এই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করতে পারেন। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এগুলোতে রয়েছেন, আর ফেসবুক গ্রুপে তো রয়েছেনই। সেখানে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের এই চ্যানেল। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি যে আমরা কোনো ঘটনার 100% সত্যতা নিশ্চয়তা দিতে পারি না। এটা আমাদের পক্ষে সম্ভব নয় এবং কারো পক্ষে সেটা সম্ভব নয়। ভয়ের ঘটনা প্রমাণ করা যায় না, তবে ভয়ের ঘটনা আমরা বিশ্বাস করি যে এটা এরকম হয়, কিন্তু কেউ যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে চান সেটা সম্ভব নয়। আর আমরা বিশ্বাস করি যে আপনারা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদের কাছে পাঠান। এই কারণেই আমরা সেই বিশ্বাসের আলোকেই বলি যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের সেই ঘটনায়। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জোভান ইমন। ওনার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়। ঘটনাটি গ্রামকেন্দ্রিক একটি ঘটনা। এই ঘটনাটি উনি ওনার দুঃসম্পর্কের এক নানার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই ঘটনাটি ঘটেছিল বরগুনা জেলার তালতলী উপজেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি বলা যাচ্ছে না। আর এই যে এই গ্রামটি আগে আমতলী উপজেলায় ছিল, বর্তমানে সেটা তালতলী উপজেলায় যুক্ত হয়েছে। তো এই গ্রামটি পায়রা নদীর পাশ ঘেঁষে অবস্থিত। বেশ শুনশান নীরবময় এই গ্রামটি। ঘটনাটি ঘটেছিল 1980 থেকে 85 সালের ভেতরে কোন একটা সময়। তখন গ্রামের অধিকাংশ মানুষের পেশা ছিল কৃষিকাজ অথবা মাছ ধরা। গ্রামের ভেতর দিয়ে উত্তর পশ্চিম পাশ ঘেঁষে একটি ছোট্ট খাল বেরিয়ে অন্য গ্রামে গিয়ে মিশেছে। গ্রামের একেবারে শেষে যে বাড়িটা ছিল সেটাকে গ্রামের সবাই বলতো খাল আগার বাড়ি বা খালের মাথার বাড়ি, এই নামেই চিনতো আর কি সবাই ওই বাড়িটা। সেই বাড়ির যিনি কর্তা তার নাম ছিল মোহাম্মদ ইউনুস আলী। তার একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান ছিল। পেশায় ইউনুস আলী ছিলেন একজন কলা ব্যবসায়ী, অর্থাৎ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কাদি সহ কলা উনি সংগ্রহ করতেন এবং বাজারে গিয়ে সেটা বিক্রি করতেন। আর বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ কলার মালিককে বুঝিয়ে দিয়ে বাকিটা দিয়ে তিনি তার সংসার চালাতেন। এছাড়া গ্রামের শেষ বাড়িটি তার হওয়ায় বাড়ির শেষের দিকে অনেক পতিত জমি ছিল। তাই একদিন ইউনুস আলী ভাবেন যে সেই পতিত জমিতে উনি কলা চাষ করবেন। তো যেই ভাবা সেই কাজ। গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন জাতের কলার বীজ সংগ্রহ করার পর জমির আইল বাঁধার জন্য একদিন সকালে ওনার 14 বছরের ছেলে মুজিবরকে সাথে নিয়ে জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন উনি। তো কোদাল দিয়ে মাটি কেটে আইল বাঁধতে থাকেন। তারা 2-3 ঘন্টা কাজ করার পর ক্লান্ত হয়ে হালকা বিশ্রামের জন্য
খালের পাশে একটা বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের নিচে গিয়ে দুই বাপ বেটা পাটি পেতে বসেছেন। গামছায় মোড়ানো মুড়ি ও নারকেল কোরানি খেতে শুরু করেছেন। হঠাৎ করে কোথা থেকে যেন 10 থেকে 12টার মতো কাক খুব উচ্চস্বরে ডাকাডাকি শুরু করে ওই বাবলা গাছের উপর থেকে। তারা এই ব্যাপারটাকে কোনো পাত্তা না দিয়ে কাকগুলোকে তাড়িয়ে দিয়ে নিজেদের খাওয়া শেষ করে আবার জমিতে ফিরে গিয়েছেন। 2 দিন লেগে যায় জমিটা প্রস্তুত করে চারা লাগানোর উপযোগী করতে। তো চারা লাগিয়েও ফেলেন এক সময়। কিছুদিনের মধ্যে চারাগুলো বেশ সাবলীলভাবে বেড়ে উঠতেও শুরু করে। দেখতে দেখতে একটা সময় প্রায় প্রতিটি কলা গাছে কলার কাদি হওয়া শুরু করে, মানে আমরা যে মোচা বলি সেই মোচাটা বের হয়েছে। ইউনুস আলী তো মহা খুশি। একদিন বিকেলে ইউনুস আলীর ছেলে মুজিবর ও তার কিছু বন্ধুরা মিলে লুকোচুরি খেলার পরিকল্পনা করেছে। আর এর জন্য তারা ইউনুস আলীর কলা বাগানকেই বেছে নিয়েছে। এতদিন কলা বাগানটি বেশ ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। লুকোচুরি খেলার জন্য এটাই মনে হচ্ছে একটা আদর্শ জায়গা। বাচ্চারা খেলা শুরু করলে প্রথমে ওই খোঁজার পালা পরে হলো ইউনুস আলীর ছেলে মুজিবরের ভাগ্যে। তার বন্ধুরা তাকে বাগানের বাইরে রেখে ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর একটা নির্দিষ্ট টাইমের পর মুজিবর সবাইকে খোঁজার জন্য কলা বাগানে প্রবেশ করে। তো প্রথমে বাগানে ঢুকেই সে তার একজন বন্ধুকে পেয়ে যায়। তারা মোট 6 জন বন্ধু লুকোচুরি খেলছিল। তাই নিয়ম অনুসারে এই মুজিবর সে হয় চোর, বাকিগুলোকে খুঁজতে হবে। এখন একজন তো ধরা পড়েছে, আরও 4 জনকে খুঁজতে হবে। তো কিছুক্ষণের মধ্যে সে সবাইকে খুঁজে পেয়েও যায়। এখন নিয়ম অনুযায়ী প্রথম যাকে খুঁজে পাওয়া গিয়েছিল সে হবে নতুন করে চোর। চোর পুলিশ খেলা বা এই লুকোচুরি খেলার নিয়ম অনুযায়ী আমরা তো অনেকে এই খেলা খেলেছি, তাই এই খেলার নিয়মকানুন সম্পর্কে আমাদের মধ্যে অধিকাংশই অবগত আছেন বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন মুজিবর ও আরও 4 জন, মোট 5 জন, তারা তো এখন লুকাবে। এখন মুজিবর ভাবে যেহেতু বাগানটি তার বাবার, আর বাবার সাথে এই বাগানে সে আরও বহুবার এসেছে, তাই বাগানের সবচেয়ে গোপন স্থানে সে লুকাবে যাতে কেউ তাকে সহজে খুঁজে না পায়। তো যেই ভাবা সেই কাজ। সে কলা বাগানের একেবারে শেষ মাথায় আইলের বেড়া ঘেঁষে লুকানোর জন্য সেদিকে চলে যায়, কারণ ওই বাগানের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা তার চেনা ছিল। তো যাই হোক, অনেকক্ষণ লুকিয়ে থাকার পর হঠাৎ মাগরিবের আজান মুজিবরের কানে আসে। এই মুজিবরকে কিন্তু কেউ খুঁজে পায়নি, আর এই কথা চিন্তা করে সে বেশ আনন্দিতই ছিল। এখন মাগরিবের আজান দেওয়ার কারণে খেলাটা বন্ধ করে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো সে যখন তার লুকানো স্থান থেকে বের হতে যাবে তখন খেয়াল করে বাদুড়ের মতো বেশ কিছু জন্তু একটু পাশের সবচেয়ে বড় কলা গাছের কলার কাদির উপর বসে কি যেন খাচ্ছে। কলা তো পাকে নাই, কলা তো কাঁচা, তো এইগুলো এখানে কি করে? তো সেই ভেবেই নাই এই বাদরগুলো তাদের বাগানের কলা নষ্ট করছে। তাই চারদিকে চোখ ফিরিয়ে একটা মাঝারি আকারের চিকন শুকনো বাঁশের কঞ্চির মতো কিছু একটা নিয়ে দৌড় দিয়ে সজোরে ওই বাদরগুলোর মতো যে প্রাণীগুলো ওখানে ছিল সেগুলোর উপর আঘাত করা শুরু করেছে। বাঁশের আঘাতে ওই বাদুরের মতো জন্তুগুলো জোরালো স্বরে চেঁচামেচি শুরু করেছে। একটার তো পাকা ভেঙে মাটিতে পড়ে যায়। জন্তুগুলো জোরালোভাবে চেঁচামেচি করতে করতে মুজিবরের উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মুজিবর তো ডাকাডাকি শুরু করেছে। তার বন্ধুরা মুজিবরের ডাক শুনে ঘটনাস্থলে ফেরত আসে। ওই ঘটনাস্থলে ফেরত আসার পর তারা দেখে মুজিবর অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা মুজিবরকে খুঁজেছিল কিন্তু পায়নি, আর মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো অন্যরা মনে করেছিল মুজিবর মনে হয় অন্য দিক দিয়ে বাইরে চলে গেছে, এই জন্য তারা আবার ফেরত যাচ্ছিল। কিন্তু তার চিৎকার চেঁচামেচিতে মূলত তারা আবার ফেরত এসেছিল। তো ওরা যখন সেখানে এসেছে তারা দেখতে পায় যে একটা জায়গায়, মানে মুজিবর যেখানে পড়েছিল তারই পাশে একটা জায়গায় বেশ অনেকখানি রক্ত পড়ে আছে। আর মুজিবরের ঘাড়ে, মুখে, গলায় নখের আঁচড়ের দাগ দেখতে পেয়ে তারাও আতঙ্কিত হয়ে যায়। একজন তো দৌড়ে গিয়ে মুজিবরের বাবাকে খবর দিলে মুজিবরের বাবা ইউনুস আলী অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে সে পৌঁছান। তো ছেলেকে এই অবস্থায় দেখে উনি কাউকে কিছু না বলে ছেলেকে নিয়ে বাসায় চলে যান। রাত থেকেই মুজিবরের গায়ে আসে প্রচণ্ড জ্বর। রাত 8টার দিকে তার জ্ঞান ফিরলে তার বাবা মা তো জিজ্ঞেস করছে কি হয়েছে, তো সে পুরো ঘটনাটা খুলে বলে। তো মুজিবর বলে যে আমি বাঁশ দিয়ে আঘাত করার সাথে সাথে একটা জন্তু নিচে পড়ে যায়, আর বাকি জন্তুগুলো এত রাগান্বিত চোখ নিয়ে তার দিকে তেড়ে আসছিল। আরও একটা ব্যাপার হলো জন্তুগুলোর আকার নাকি আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে আর কি।
আর এক একটা জন্তু নাকি এক একটা কলা গাছের চেয়েও বড় আকার ধারণ করে এবং হিংসাত্মকভাবে তার উপর আক্রমণ করে। প্রত্যেকটাই দেখতে বাদুড়ের মতো মনে হলো এরা মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে আবার আসা শুরু করে। তারপর আর তার কিছু মনে নেই। তো ছেলের মুখে এই কথা শুনে ইউনুস আলী মনে করেন ছেলে হয়তো সন্ধ্যার আলো অল্প থাকায় বাদুড় দেখে ভয় পেয়েছে, তাই তারা ব্যাপারটাকে তেমন একটা আমলে না নিয়ে ছেলেকে অভয় দিয়ে বলে, আরে ওগুলো তো বাদুড়, আর তোমাকে কলা বাগানে যেতে হবে না। এটা ইউনুস আলী তার ছেলেকে বলে দেন। আসলে বাদুড় তো কাঁচা কলা খাবে না, তাই না? এটা তো একটা সাধারণ সেন্সে আমরা যেটা বুঝি। তো এই ব্যাপারটা ওই সময় ওনাদের মাথায় সেভাবে আসেনি। কিন্তু এদিকে 4 থেকে 5 দিন অতিক্রম হওয়ার পরও এই মুজিবরের জ্বর তো কিছুতেই কমে না। মুজিবর তো ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, আর এই 4-5 দিনে তার শরীরটার অদ্ভুত রকমের পরিবর্তন হওয়া শুরু করেছে। মানে খুব চিকন হয়ে যাচ্ছে। 4-5 দিনে কিন্তু এতটা শুকিয়ে যাওয়ার কথা নয়। মনে হচ্ছে ওর শরীর থেকে কে যেন রক্ত চুষে খেয়ে ফেলছে। শুধু রক্ত না, ওর শরীরের ভিতরে ঢুকে মনে হচ্ছে ওর মাংস চর্বি এগুলো খাওয়া শুরু করে দিয়েছে, যার ফলশ্রুতিতে ওর এরকম পরিবর্তন শুরু হয়েছে। তো রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করে উঠে বসে মুজিবর। তো বাড়ির লোকজন যখন মুজিবরকে জিজ্ঞেস করতো কি হয়েছে, সে তার স্বপ্নে দেখা কোনো কিছু মনে করতে পারতো না। আস্তে আস্তে তার ব্যবহারেও বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে। সে কি করে, তার মা বাবাকে এবং গ্রামের মুরব্বী গোছের লোকদেরকে নাম ধরে তুই তুকারি করে ডাকা শুরু করে। আর সন্ধ্যা হলেই মুজিবরকে বাসায় পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজি করে শেষমেশ ওই কলা বাগানের শেষ আইলের পাশে ঘুমন্ত অবস্থায় তাকে পাওয়া যেত। আর আশেপাশের কাঁচা কলার কাঁদিতে মানুষের কামড়ানোর চিহ্ন দেখা যেত। মনে হচ্ছে কোনো মানুষ এই কাঁচা কলার কাঁদিতে কামড়ে গেছে। ছেলের এমন কাণ্ডে তাদের পুরো পরিবার বেশ আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে মুজিবরের অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যেতে থাকে। চোখগুলো যেন গর্তের ভেতরে ঢুকে গেছে। শরীরের হাড় চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসার উপক্রম। শুধু চামড়ার কারণে মনে হচ্ছে হাড়গুলো বাইরে বেরিয়ে আসতে পারছে না। অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসা শুরু করেছে, কিন্তু এই মুজিবর বিন্দুমাত্র ভালো হয়ে ওঠে না। অবস্থা আস্তে আস্তে বেগতিক হতে থাকে। এক পর্যায়ে কি হয়, মুজিবর নিজের নখ নিজেই কামড়ে তুলে ফেলতে শুরু করে, নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতো। কারণে অকারণে আকাশের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতো, আবার খানিক বাদে করুণ সুরে কান্না করতে করতে বলতো, ও আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। একটা সময় এই মুজিবরকে শেকল দিয়ে ঘরের চৌকির সাথে বেঁধে রাখা হয়। একমাত্র ছেলের এমন করুণ পরিণতি দেখে ইউনুস আলী ভেঙে পড়েন, কারণ তাদের আর একটা মেয়ে থাকলেও অন্য কোনো ছেলে নাই। এই ছেলেটার যদি কিছু হয় তখন তাদের কি হবে? তো একদিন এক প্রতিবেশী এক কবিরাজের খোঁজ দিয়েছেন। এই কবিরাজের যে বাড়ি, তার বাড়িটা হচ্ছে এই ইউনুস আলীর গ্রাম থেকে 2 গ্রাম পরেই। তো ইউনুস আলী দেরি না করে সেদিন বিকালে সেই কবিরাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তো কবিরাজ ওই সময় বাড়িতে না থাকলেও বেশ বেগ পেতে হয়েছিল কবিরাজকে খুঁজে বের করতে, কারণ ওই সময় তার মোবাইল ফোন ছিল না এভাবে। তো অনেক কষ্টে কবিরাজকে খুঁজে পেয়ে ইউনুস আলী তার ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেন। কবিরাজের কাছে সাহায্যের আশায় খুব কাকুতি মিনতি করতে থাকেন। কবিরাজ আর দেরি না করে মাগরিবের নামাজ শেষ করে ইউনুস আলীকে সাথে নিয়ে ইউনুস আলীর বাড়ির দিকে রওনা হন। বাড়ির উঠোনে এক পা রাখতেই কবিরাজ খারাপ কিছু একটার উপস্থিতি টের পান। সেই সাথে খুব একটা অস্বস্তিও উনি অনুভব করতে থাকেন। তবুও তিনি কোনো কিছু তোয়াক্কা না করে যেই না আর এক পা সামনে বাড়াবেন, ঠিক তখনই ঘরের ভেতর থেকে এই যে মুজিবর, ছোট্ট মুজিবর যার বয়স 14, যে কখনোই কবিরাজকে দেখেই নাই, তাই সেই কবিরাজের নাম ধরে অকথ্য ভাষায় উচ্চস্বরে গালিগালাজ শুরু করেছে। এতে করে ইউনুস আলী এবং তার মেয়ে স্ত্রী সবাই বেশ থতমত খেয়ে যান, কেননা তার ছেলে এই কবিরাজের নাম কিন্তু কোনোভাবেই জানতো না বা জানার কথাও নয়। কবিরাজ উনি সূরা পড়ে ওনার শরীরটাকে বন্ধ করে মুজিবরের ঘরে প্রবেশ করেছে। ঘরে তখন হারিকেনের আগুন মিটমিট করে জ্বলছিল। হুজুরকে দেখেই মুজিবর তো অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলে, ও তুই
তুই আমার কি করবি, বাঁচতে চাস তো এখান থেকে পালা। তো আরো বলে যে আমার কাজে যে বাধা দেবে তাকে আমি শেষ করে ফেলবো, রক্তের বদলে রক্ত, এটাই সমাধান। তো কবিরাজ কিছুক্ষণ সবকিছু দেখে শুনে নিজের ঝোলা থেকে একটা শিশিতে থাকা তেল পড়া বের করে কিছু দোয়া বিড়বিড় করে পড়ে তাতে ফু দিয়ে মুজিবরের মাথায় বুলিয়ে দিতেই মুজিবর মাটিতে লুটিয়ে পড়ে ঘুমিয়ে যায়। এরপর কবিরাজ ইউনুস আলীকে নিয়ে উঠোনে চলে যান। এও বলেন যে কাল তিনি আবার আসবেন, কাল মূলত মুজিবরের চূড়ান্ত চিকিৎসা করা হবে, আজকে আর করা যাবে না। তো উনি এটাও বলেন যে এই মুজিবরের উপর 4টি দুষ্টু জিনের আসর পড়েছে। চিকিৎসার জন্য কবিরাজ চন্দন গুঁড়ো, যেই গাছে লেবু নাই এমন 4টি লেবু গাছের 8টি পাতা, আগরবাতি, 4টি মোমবাতি এবং নতুন চুলা কাটা হয়েছে, সেই নতুন চুলার যে কয়লা, এই কয়লা দিয়ে কালি বানাতে হবে এবং সেই কালির ব্যবস্থা করতে বলেন। সেই সাথে ওই রাত্রে, মানে পরের দিন তো কবিরাজ আসবেন, ওই রাত্রে সাবধানে থাকার পরামর্শ দিয়ে যান কবিরাজ। আর কোনোভাবেই যেন মুজিবরের শেকল খোলা না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন। গভীর রাত্রে মুজিবরের বিকট চিৎকার শোনা যায়, এমন চিৎকার যে শুধু মুজিবরের পরিবার না, আশেপাশে কয়েক বাড়ির লোকজন ঘুমাতে পারছিল না, সবার ঘুম ভেঙে গেছে। এই মুজিবর হালকা ফ্যাকাশে গলায় হাসতে হাসতে বলে, কিরে তোরা কি ভেবেছিস ওই বুড়ো কবিরাজ আমাকে সরাবে এই ছেলের থেকে? ভুল ভেবেছিস। এখন ওই কবিরাজের জন্য ইউনুস তোর ছেলেও মরবে, তোর মেয়েও মরবে, তোর বউরও শেষ করে দিব, তোর পরিবারের কেউই বেঁচে থাকবে না, তোর পরিবার সহ শেষ করবো, আর ছেলেরা তো মারবই। তো ইউনুস আলী মুজিবরের ঘরে সেই রাত্রে কাউকে যেতে দেন নাই, যে ও যত যাই বলুক ওই ঘরে যাওয়া যাবে না। তো সারাটা রাত মুজিবরের ঘর থেকে কখনো হাসি, কখনো কান্নার আওয়াজ, কখনো বিলাপ, কখনো বা এরকম উচ্চস্বরে হুমকি ধামকি শোনা যাচ্ছিল। ফজর আজানের সাথে সাথে সব যেন চুপ হয়ে যায়। সকালবেলা সবাই মুজিবরের ঘরে গিয়ে দেখে মুজিবর ঘুমাচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার হলো তার মুখের মধ্যে কাঁচা কলার অংশ পাওয়া যায়। তো কাঁচা কলা এটা ওর মুখে কিভাবে আসলো? মনে হচ্ছে সে কোনো কাঁচা কলার কাঁধি কামড়েছিল, যার ফলশ্রুতিতে তার মুখে কাঁচা কলার কোনো অংশ লেগে আছে। কিন্তু সে তো বাড়ি থেকে বের হয় নাই। এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে, আর মাগরিবের নামাজের পর কবিরাজ এসে তার কথা মতো উপস্থিত হন। কবিরাজ ঘরের 4 কোণায় 4টি মোমবাতি জ্বালাতে বলেন। এরপর সেই নতুন চুলার কয়লার কালি দিয়ে মাটিতে কিছু একটা আঁকেন। একটা মাটির পাতিলে চন্দন গুঁড়া রেখে একে একে 4টা আগরবাতি জ্বালিয়ে একই পাত্রে রাখেন। আগরবাতির ঘ্রাণে মুজিবর ফোঁস শব্দ করতে শুরু করে। মনে হচ্ছে সাপের মতো সে ভয়ঙ্করভাবে ফোঁস শব্দ করছে, মনে হচ্ছে সে খুব রেগে গেছে। আর কবিরাজকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাতে শুরু করে। কবিরাজ এরপর ইউনুস আলীর কাছ থেকে সেই লেবু গাছের 8টা পাতা, মানে এমন পাতা যেই গাছে লেবু নাই, এমন 4টি লেবু গাছের 8টি পাতা যখন চান, ইউনুস আলী সেই পাতাগুলো কবিরাজের হাতে দিলে কবিরাজ তার ঝুলিতে থাকা পানি দিয়ে লেবু পাতা 8টিকে ভালো করে ধুয়ে নেন। এরপর সে পাতাগুলোকে চন্দন গুঁড়ো ও আগরবাতির পাত্রে রেখে ঝুলি থেকে আরেকটা শিশি বের করে তাতে ফু দিয়ে পড়া তেলের ছিটা দেন তাতে, এবং একটা পাত্রে ফেলতে থাকেন। এদিকে বাসার ভেতরে হঠাৎ করে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এদিকে ওই মুজিবর অকথ্য ভাষায় সবাইকে গালিগালাজ করছে আর ভয়ও দেখাচ্ছে। তারপর যেই না কবিরাজ তার চন্দন গুঁড়ো মুঠোয় নিয়ে মুজিবরের দিকে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে মুজিবরের আর্তনাদে চারদিকের পরিবেশ যেন আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। মুজিবর চিৎকার করে বলতে থাকে, এই থাম কবিরাজ, আর করিস না, আর আমাকে কষ্ট দিস না। তখন কবিরাজ বুঝতে পারে যে এইবার এর ভেতরে থাকা দুষ্টু জিনটা দুর্বল হয়েছে। তখন কবিরাজ জিজ্ঞেস করে, এখন বল কে তুই? এই ছোট্ট বাচ্চাটির সাথে তোর কিসের শত্রুতা? কেন একে কষ্ট দিচ্ছিস? কেন এর সাথে এসেছিস? উত্তরে মুজিবরের ভেতর থেকে ওই অবয়বটা বলে, আমার নাম
সাকিন। এই ছেলেটা আমার এক সন্তানকে মেরে ফেলেছে, তাই আমি ওকে ছাড়বো না। জানের বদলে জান চাই, রক্তের বদলে রক্ত চাই। আমরা 5 জনের পরিবার থাকতাম ওই খালের পাশের বাবলা গাছে। একদিন সন্ধ্যায় ও আমার ছেলেকে আঘাত করে মেরে ফেলেছে কলা বাগানের ভেতরে। সেই থেকে আমরা 4 জনের পিছু নিয়েছি। ওকে তো আমরা নিয়েই যাব, কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। এ কথা শোনার পর কবিরাজ বিভিন্নভাবে ওই জিনটিকে তার শরীর ছেড়ে চলে যাওয়ার আর কি নির্দেশ দেয়, কিন্তু জিনটি ছিল বেশ জেদি, কিছুতেই ছেড়ে যেতে রাজি হয় না। এরপর কবিরাজ আরো কিছু সূরা পড়ে চন্দন গুঁড়ো আবার মুজিবরের শরীরে ছিটালে জিনটি আর্তনাদ করে ওঠে আর বলে, এই কবিরাজ থাম, তোর পায়ে পড়ি, থেমে যা, আর আগাস না, আমি আর সইতে পারছি না। তখন ওই জিনটা বলে, আমরা সবাই ওর শরীর ছেড়ে চলে যাব একটা শর্তে। একটা আস্ত খাসি বাবলা গাছের নিচে অমাবস্যার রাত্রে রেখে আসতে হবে। আর মনে রাখিস যে যেহেতু মুজিবরকে মেরে ফেলার কসম খেয়েছি, মেরে না ফেললেও ওর শরীরের কোনো একটা অঙ্গর ক্ষতি আমরা করেই যাব। ও যতদিন বেঁচে থাকবে ওর সেই বিকলাঙ্গ অঙ্গ নিয়েই বেঁচে থাকবে। তখন কবিরাজ বুঝতে পারে যে আসলে জিনদের এই প্রস্তাবে রাজি না হলে এই মুজিবরকে বাঁচানো যাবে না। এর থেকে ওর একটা অঙ্গ যদি কোনো কারণে বিকলাঙ্গ হয়েও থাকে, জানে তো বাঁচবে, তা না হলে আপাতত তাড়ালে ওরা আবার ফেরত আসবে, তখন মেরে ফেলবে, এমনকি পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। কিন্তু এই বিষয়ে সম্মতি তো কবিরাজ দিতে পারেন না, তার পরিবার থেকে দিতে হবে। তখন ইউনুস আলীকে কবিরাজ বলেন যে এই ব্যাপার যদি এখন অনুমতি না দাও তাহলে তোমার ছেলেকে কিন্তু পরবর্তীতে বাঁচানো যাবে না, তোমরাও বাঁচবে না, এই অনুমতিটা দিতেই হবে। এখন বাবা হিসাবে তার ছেলের কোনো একটা অঙ্গের বিকলাঙ্গতাকে মেনে নিতে পারবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে ইউনুস আলী রাজি হন। যখন কবিরাজ জিনটাকে বলে যে ঠিক আছে ওর পরিবার রাজি, তখন নাকি ওই জিনটা কবিরাজকে সালাম দিয়ে মুজিবরের শরীর ত্যাগ করে। সাথে সাথে মুজিবর মাটিতে লুটিয়ে পড়ে। এরপর কবিরাজ তার মতো করে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু আমলও শিখিয়ে দিয়ে যান। এরপর উনি চলে যান। পরের দিন থেকে মুজিবরের আচরণ একদম স্বাভাবিক হয়ে যায়। ওই রাত্রে তার জ্ঞান ফেরে নাই, পরের দিন সকালবেলা জ্ঞান ফিরলে দেখে মুজিবর একদম স্বাভাবিক আচরণ করে, তবে তার ডান হাতটি সে নাড়াতে পারছে না। সেই ঘটনার পর থেকে মুজিবর আজীবনের জন্য তার ডান হাতের শক্তি হারিয়ে ফেলেছেন। তারপর শোনা যায় যে পরের অমাবস্যায় একদম ঠিক সময় মতো সেই বাবলা গাছের নিচে ওই খাসিটা রেখে আসা হয়েছিল। এরপর থেকে মুজিবরের সাথে বা তার পরিবারের সাথে আর কোনো সমস্যা হয়নি। তবে কলাবাগানের এই ঘটনা ছিল মুজিবরের জীবনের একটি কালো অধ্যায়। মুজিবর কিন্তু এখনো বেঁচে আছেন, বর্তমানে তার স্ত্রী এবং 3 জন সন্তান রয়েছে। আর মুজিবরের মা বর্তমানে বেঁচে থাকলেও এই ইউনুস আলী বেশ বছরখানেক আগে, 3-4 বছর আগে এরকম হবে আর কি, উনি মারা গিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে হুটহাট করে কোনো প্রাণীর গায়ে আঘাত করা, এটা আমরা সবসময় বলেছি, হোক সেটা জিন হোক আর সাধারণ কোনো প্রাণী হোক, এটা কিন্তু করা যাবে না, এটা করা অন্যায়। আর আমরা যদি হাদিসের বর্ণনা মেনে চলি তাহলে আমরা দেখব যে এই ধরনের কাজগুলো করতে নিষেধ করা হয়েছে। অপ্রয়োজনে কোনো প্রাণীকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। আর আমরা অনেক ঘটনা কিন্তু পেয়েছি, দেখা গিয়েছে যে কোনো গাছের নিচে জল বিয়োগ করতে বসেছে, কোনো জায়গায় ময়লা ফেলেছে, কোনো জায়গায় অপবিত্র করেছে কোনোভাবে, সেখানে থাকা জিনেরা কিন্তু মানুষের উপর আসর করে কোনো মানুষকে একদম মেরেই ফেলেছে, কোনো মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছে। আর কোনো মানুষ যদি সুস্থ থাকেও সেই জিনকে তার থেকে ছাড়াতে গিয়ে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। এই জন্য আমরা কোনো জায়গায় যদি ময়লা ফেলতে যাই, থুতু ফেলতে যাই বা জল বিয়োগ করতে চাই, বা যদি কোনো একটা জিনিস ছুঁড়ে ফেলার প্রয়োজন হয়, আমরা দেখব আসলে সেই জায়গাটা ওই কাজ করার জন্য উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হয় তাহলে সেটা আমরা করতে পারি, অন্যথায় কোনো অবস্থাতেই এই কাজগুলো করা যাবে না।
বিশেষ করে গাছের নিচে, ফলদার বা ছায়াদার গাছের নিচে কোনো ধরনের অপবিত্র করা এটা কিন্তু ঠিক না। এমনকি কোনো গর্তের মধ্যে থুতু ফেলা, গর্ত অপবিত্র করা, ময়লা ফেলা, জল বিয়োগ করা এগুলোও কিন্তু নিষেধ। এটাও যেন আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, জোহান ইমন ভাইকে। আশা করছি তিনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আমার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান বি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়েছেন কি? যদি না হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো করতে পারেন। ফেসবুক গ্রুপে পোস্ট, কমেন্ট দুটোই জানাতে পারেন, আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তো মতামত জানাতেই পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আসছে বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসছে শুক্রবার গাজীপুরের রাজবাড়ির মাঠে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি থাকব এবং আমাদের টিম মেম্বাররা সেখানে ইনশাল্লাহ থাকবেন। যারা গাজীপুরে আছেন তারা আসতে কিন্তু ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু